হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা কনসিডারেশনের সেকেন্ড ভিডিও দেখব। তো লাস্ট ভিডিওতে আমরা কী টাইপের সেটেলমেন্টস হয় সেগুলো আমরা দেখছিলাম, যেখানে ইনিশিয়াল সেটেলমেন্ট বা ইমিডিয়েট সেটেলমেন্ট, কনসলিডেশন সেটেলমেন্ট অ্যান্ড সেকেন্ডারি সেটেলমেন্ট দেখছিলাম। তো এখন আমরা কনসলিডেশন সেটেলমেন্ট বা কনসলিডেশন সম্বন্ধে ফার্দার আমরা এখন পড়ব। ঠিক আছে? তো কনসলিডেশন পড়ার আগে আমরা তিনটা টার্ম সম্বন্ধে আমরা বুঝব, যেটা হচ্ছে কি normally consolidated soil আর হচ্ছে প্রি consolidated soil or pre consolidated soil or over consolidated soil। তো এই তিনটা টার্ম সম্বন্ধে আমরা বুঝবো, যার মধ্যে নর্মালি কনসলিডেটেড সয়েলটা একটা আলাদা, অ্যান্ড এই প্রি কনসলিডেটেড বা ওভার কনসলিডেটেড সয়েল হচ্ছে একই জিনিস। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা নর্মালি কনসলিডেটেড সয়েল সম্বন্ধে বুঝি। তো নর্মালি কনসিডারেটেড সয়েলকে আমরা যা জেনারেলি এনসি সয়েল বলি। ঠিক আছে? শর্ট ফর্মে এনসি সয়েল। ঠিক আছে? আচ্ছা, তো নর্মালি কনসিডারেটেড সয়েলে কি হচ্ছে, সাপোজ এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, না হলে তোমাদের এটা অ্যাকচুয়ালি বুঝতে একটু অসুবিধা হবে, কারণ এটা ডেফিনেশনটা যদি শুধু জাস্ট আমি বলে দিই তো তোমরা ক্লিয়ার ভিউ পাবে না বা ক্লিয়ার আইডিয়া পাবে না যে আমি কী বলতে চাচ্ছি। ঠিক আছে? তো সাপোজ এই একটা সয়েল ছিল। ঠিক আছে? তো এখানকার সাপোজ কোনো একটা এলিমেন্ট, এটা আমার গ্রাউন্ড সারফেস, এখানকার কোনো একটা আমি সয়েল এলিমেন্ট এখানকার আমি ভাবলাম, সাপোজ এটা আছে এখান থেকে জেড হাইটে। ঠিক আছে? তো সাপোজ এই সয়েল এলিমেন্টটার উপর প্রেজেন্টলি যে স্ট্রেস আছে সেটা হচ্ছে 5 মেগাপাস্কেল। সাপোজ আমি অ্যাজুম করতে বললাম 5 মেগাপাস্কেল স্ট্রেস আছে ওর মধ্যে। অ্যান্ড আমি কি বললাম যে এই সয়েল পার্টিকেলটা ওর পাস্ট স্ট্রেস হিস্ট্রি বলতে কি মানে এইখানে সয়েল পার্টিকেলটা তো আর আজকে তৈরি হয় না, এখানে কয়েক হাজার বছর ধরে সয়েল পার্টিকেলটা এখানে ছিল প্রেজেন্ট। তো এই সয়েল পার্টিকেলের মধ্যে যে স্ট্রেস আসছে প্রিভিয়াসলি, মানে এর আগে পাস্টে যে স্ট্রেস আসছে, তো সেই স্ট্রেস হিস্ট্রি থেকে আমরা জানতে পারছি যে প্রেজেন্টলি ওর মধ্যে যে স্ট্রেসটা আসছে, যেটা হচ্ছে কি 5 মেগাপাস্কেল, সেটাই ওর মধ্যে অ্যাপ্লাইড ম্যাক্সিমাম স্ট্রেস। মানে কি অ্যাকচুয়ালি কী হয়, কোনো একটা সয়েলের মধ্যে স্ট্রেস কী হয়, স্ট্রেস সবসময় ভ্যারি করে টাইমের সাথে সাথে। ঠিক আছে? কখনো স্ট্রেস এরকম যদি আমি স্ট্রেস আর টাইম গ্রাফ দেখাই, তো কখনো দেখা যায় স্ট্রেস টাইমের সাথে ইনক্রিজ হচ্ছে, আবার কখনো কখনো স্ট্রেস টাইমের সাথে ডিক্রিজ হচ্ছে। তো কেন ইনক্রিজ হচ্ছে বা কেন ডিক্রিজ হচ্ছে স্ট্রেস টাইমের সাথে সাথে, সেটা আমরা একটু পরে বুঝবো। তো আমরা যেটা এখন বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে কি স্ট্রেস টাইমের সাথে সাথে পাস্ট হিস্ট্রি রেসপেক্টে ভ্যারি করে। তো আমি বললাম যে প্রেজেন্টলি ওর মধ্যে এই পার্টিকেলটার মধ্যে যে স্ট্রেসটা আসছে সেটা কত 5 মেগাপাস্কেল। অ্যান্ড আমরা এটাও জানি যে এর মধ্যে এই পার্টিকেলটার মধ্যে প্রিভিয়াসলি ওর যদি টোটাল স্ট্রেস হিস্ট্রি দেখি, তাহলে এ যে ম্যাক্সিমাম স্ট্রেসটা ফিল করছে, সেটাকে আমি যদি পি ম্যাক্স দিয়ে লিখি বা সিগমা ম্যাক্স যা দিয়ে ইচ্ছা লিখতে পারি, ও ওর টোটাল লাইফে ম্যাক্সিমাম যে স্ট্রেসটা ফিল করছে সেটাও হচ্ছে কত, 5 মেগাপাস্কেল। দেন এই সয়েল এলিমেন্টটাকে আমি কি বলবো, এই সয়েল এলিমেন্টটা হচ্ছে এনসি সয়েল, দ্যাট ইজ নর্মালি কনসলিডেটেড সয়েল। হয়তো আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হচ্ছে না, যখন আমি প্রি কনসলিডেটেড সয়েল বলবো তখন তোমাদের আরও কনসেপ্টটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ঠিক আছে? যে আমি কি বললাম, এখানে একটা পার্টিকেল ছিল, যে পার্টিকেলটার উপর প্রেজেন্টলি স্ট্রেস আছে কত, 5 মেগাপাস্কেল। অ্যান্ড ওর স্ট্রেস হিস্ট্রি থেকেও আমি জানতে পারলাম যে এই পার্টিকেলটা ওর হোল লাইফে ম্যাক্সিমাম যে স্ট্রেস ফিল করছে সেটাও কার সমান, 5 মেগাপাস্কেলের সমান। তাহলে প্রেজেন্টলি ও যে স্ট্রেসটা ফিল করছে, সেটা ওর উপর বা ওর এক্সপিরিয়েন্সড, ও যেটা ওর লাইফে যে ম্যাক্সিমাম যে স্ট্রেসটা ফিল করছে তার ইকুয়াল। দ্যাট ইজ এই সয়েল এলিমেন্টটা প্রেজেন্টলি যে স্ট্রেসটা ফিল করছে সেটা কি ওর
লাইফে ও ম্যাক্সিমাম যে স্ট্রেস ফিল করছে তার ইকুয়াল, দ্যাট ইজ এর থেকে বেশি ও স্ট্রেস কখনো ফিল করতে পারেনি। তো এই টাইপের সয়েলকে আমরা কি বলবো, এনসি সয়েল। তো এনসি সয়েলের ডেফিনেশনটা হচ্ছে এরকম, এনসি সয়েলের যদি আমি ডেফিনিশনটা লিখি, ঠিক আছে, এ সয়েল, এনসি সয়েলের যদি আমি ডেফিনিশন লিখি তাহলে বলতে পারবো এ সয়েল ইজ সেড টু বি এনসি সয়েল when the existing effective stress sigma bar is the maximum that it ever experienced in its stress history। মানে একটা সয়েলকে আমরা এনসি সয়েল কখন বলবো, যখন ওর মধ্যে এক্সিস্টিং যে এফেক্টিভ স্ট্রেস, স্ট্রেস বলতে আমি কোন স্ট্রেসকে বোঝাচ্ছি, এফেক্টিভ স্ট্রেসকে, ওর মধ্যে এখন যে এক্সিস্ট করছে এফেক্টিভ স্ট্রেস, মানে ওর প্রেজেন্টলি ওর মধ্যে যে স্ট্রেসটা আছে সেটা কি, ওর ও তার হোল স্ট্রেস হিস্ট্রিতে যেই স্ট্রেস ফিল করছে তাদের মধ্যে কি ম্যাক্সিমাম। ঠিক আছে, সাপোজ আমি যেটা বলতে যাচ্ছি, এখানে যে পার্টিকেলটা ছিল এটা আমাদের গ্রাউন্ড, এখানে আমাদের পার্টিকেলটা ছিল, ও এর আগে ফিল করছিল 1 মেগাপাস্কেল, তারপরে টাইম ইনক্রিজ করার সাথে সাথে আরও ফিল করছে 2 মেগাপাস্কেল, এরকম টাইম ইনক্রিজ করতে করতে আরও ফিল করছিল 3 মেগাপাস্কেল, এরকম করতে করতে প্রেজেন্টলি ও এখন ফিল করছে কত স্ট্রেস, 5 মেগাপাস্কেল, যেটা কি ওর হোল লাইফে যত স্ট্রেস ফিল করছে তার থেকে কি ম্যাক্সিমাম, দ্যাট ইজ ও প্রেজেন্টলি যে স্ট্রেসটা ফিল করছে সেটা ওর উপর অ্যাপ্লাইড ম্যাক্সিমাম স্ট্রেসের সমান, মানে ও লাইফে ফার্স্ট টাইম এত বেশি স্ট্রেস ফিল করছে। তো ওই টাইপের সয়েলকে কী বলবো আমরা, এনসি সয়েল। তো এনসি সয়েলের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে যখন আমি প্রি কনসলিডেটেড সয়েল সম্বন্ধে তোমাদেরকে বলবো। ওকে, তো এখন আমি প্রি কনসলিডেটেড সয়েল সম্বন্ধে বলি। সাপোজ এই সেম সয়েলটাই কী ছিল আমাদের, এনসি সয়েল ছিল। কতক্ষণ, যতক্ষণ ওর মধ্যে স্ট্রেস কত ছিল, 5 মেগাপাস্কেল, দ্যাট ইজ এনসি সয়েলের ডেফিনিশন। মানে আমি সাপোজ টাইম দিয়ে বলি 2020-তে বলছি, সাপোজ 2020-তে ও যে স্ট্রেসটা ফিল করছে সেটা কত, 5 মেগাপাস্কেল, অ্যান্ড সেটা ওর টোটাল স্ট্রেস হিস্ট্রিতে ম্যাক্সিমাম, দ্যাট ইজ ওর টোটাল লাইফে ম্যাক্সিমাম এই স্ট্রেসটাই ফিল করছে। তো এখন সয়েলটা কী আছে, এনসি সয়েল। এবার আমি কি করলাম, 2021-এ সাপোজ আমি স্ট্রেসটাকে ইনক্রিজ করে আমি করব সাপোজ 6 মেগাপাস্কেল, কোনো কারণে আমার স্ট্রেসটা ইনক্রিজ হয়ে কত হয়ে গেল, 6 মেগাপাস্কেল। এখন আমি এটা বলতে পারবো নিশ্চয়ই যে 2021-এ, এখন 2021 মানে ফিউচারে হবে ইনকেস, মানে তোমরা আমি বলছি এমনি। তো 2021-এ, ঠিক আছে, যে স্ট্রেসটাও ফিল করবে আচ্ছা আমি এখানে কনফিউশন হবে তোমাদের, তো আমি এরকম করে বলি, সাপোজ 2018-এ ও যে স্ট্রেসটা ফিল করছিল সেটা কত, 5 মেগাপাস্কেল, যেটা ওর 2018 ইয়ারে ওর লাইফে ম্যাক্সিমাম স্ট্রেস ছিল, অ্যান্ড তখন সয়েলটা কী ছিল, এনসি সয়েল। নেক্সট 2019-এ ও যে স্ট্রেসটা ফিল করছে সেটা একটু ইনক্রিজ হয়ে গিয়ে কত হয়েছে, 6 মেগাপাস্কেল। কিন্তু এই 6 মেগাপাস্কেলটা এখন কী হবে, 2018-এর রেসপেক্ট 19-এর রেসপেক্টে কী হবে, এই 6 মেগাপাস্কেল হচ্ছে ও এই ম্যাক্সিমাম স্ট্রেসটা ফার্স্ট টাইমও ফিল করছে, এই স্ট্রেসটাও ফার্স্ট টাইম ফিল করছে, এর থেকেও ম্যাক্সিমাম স্ট্রেস কখনো ফিল করেনি। তো সয়েলটা কী হয়ে থাকবে, এখনও এনসি সয়েল হয়ে থাকবে। মানে ব্যাপারটা এরকম, 2018 এখানে কিছু ছিল না, 2019-এ এখানে আমি একটা কনস্ট্রাকশন করলাম। তো কনস্ট্রাকশন করার জন্য এখানে কী হবে, সয়েলের ওয়েট ইনক্রিজ হবে, তো সয়েলের মধ্যে স্ট্রেস ইনক্রিজ হবে। তো 2019-এ এই স্ট্রাকচার তৈরি করার জন্য ওর উপর এখন যে স্ট্রেসটা আসছিলো 2019-এ সেটা আসলো কত, 6 মেগাপাস্কেল, অ্যান্ড যেটা কী ছিল ওর টোটাল স্ট্রেস হিস্ট্রিতে ম্যাক্সিমাম, অ্যান্ড সয়েলটা তখনও কী টাইপের সয়েল হয়েছিল, এনসি সয়েল হয়েছিল। এইবার কোনো কারণে আমাদের এই কনস্ট্রাকশন ফিল্ড থেকে, এখানে যে আমি কনস্ট্রাকশন করছি এই কনস্ট্রাকশনটাকে সরিয়ে দিতে হলো, হ্যাঁ এই স্ট্রাকচারটাকে আমরা এখান থেকে সরিয়ে দিলাম,
তাহলে যদি স্ট্রাকচারটাকে সরিয়ে দিই, তাহলে এর উপর যে স্ট্রেসটা আসছিল এই স্ট্রাকচার প্রোভাইড করার জন্য, সেটা কী হয়ে যাবে, কিছুটা রিলিফ হয়ে যাবে, তাই কি না? কারণ বিকজ আমি এখানে স্ট্রাকচার প্রোভাইড করছিলাম, তো এর যে ওয়েট সেটা এখানে আমাদের স্ট্রেস হিসেবে আসছিলো। কিন্তু আমি যদি স্ট্রাকচারটাকে সরিয়ে দিই, সাপোজ 2020-তে কোনো কারণে আমাকে স্ট্রাকচারটা সরিয়ে দিতে হলো, তাহলে কী হবে, কিছুটা স্ট্রেস রিলিফ হয়ে যাবে। তো এখন আমি এরকম একটা চার্ট বানালাম যে 2018-এ ও ম্যাক্সিমাম কত স্ট্রেস ফিল করছিল, 5 মেগাপাস্কেল, যেটার জন্য ও কী ছিল, এই স্ট্রেস ও ম্যাক্সিমাম, এই স্ট্রেসটাও ওর লাইফে ফার্স্ট টাইম ফিল করছিল। তো ও তখন কী ছিল, এনসি সয়েল। 2019-এ স্ট্রেসটা ইনক্রিজ হয়ে কোনো স্ট্রাকচার প্রোভাইড করার জন্য স্ট্রেসটা ইনক্রিজ হয়ে কত হলো, 6 মেগাপাস্কেল। তো সেটা কী হবে, ওর প্রেজেন্ট লাইফে এটা সব থেকে ম্যাক্সিমাম। আগে 2018-এ ম্যাক্সিমাম কত ফিল করছিল, 5। এখন প্রেজেন্টলি ম্যাক্সিমাম কত স্ট্রেস ফিল করছে, 6, যেটা ওর হোল লাইফে ম্যাক্সিমাম। তো সয়েলটা এখনও এনসি সয়েলে আছে। কিন্তু 2020-তে এই স্ট্রাকচারটাকে, এখানে যে স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটাকে সরিয়ে দেওয়ার জন্য ওর মধ্যে স্ট্রেসটা কী হলো, কমে গিয়ে কত হয়ে গেল আবার 5 মেগাপাস্কেল। এখন সয়েলটা কি আর এনসি সয়েল থাকবে? এখন আর এনসি সয়েল থাকবে না। বিকজ এনসি সয়েলের ডেফিনেশন কি, এনসি সয়েলের ডেফিনেশন হচ্ছে কোনো একটা সয়েলকে আমি তখনই এনসি সয়েল বলবো যখন ওর মধ্যে প্রেজেন্টলি যে স্ট্রেসটা আছে সেটা ওর হোল লাইফে যত স্ট্রেস এক্সপিরিয়েন্স করছে তার মধ্যে ম্যাক্সিমাম। কিন্তু প্রেজেন্টলি ওর মধ্যে 2020 রেসপেক্টে যদি ভাই, প্রেজেন্টলি ওর মধ্যে কত স্ট্রেস আছে, 5 মেগাপাস্কেল। কিন্তু ওর প্রিভিয়াস স্ট্রেস হিস্ট্রি থেকে আমি কি বলতে পারি, ওর হোল লাইফে কত স্ট্রেস এক্সপিরিয়েন্স করছে ম্যাক্সিমাম, সেটা 6 মেগাপাস্কেল। কিন্তু প্রেজেন্টলি কত করছে, 5 মেগাপাস্কেল, যেটা কি লেস দ্যান পি ম্যাক্স। তাহলে ওর হোল লাইফে ম্যাক্সিমাম যে স্ট্রেস ফিল করছে এখন প্রেজেন্টলি, দ্যাট ইজ ইন 2020, তার থেকে কী করছে, কম স্ট্রেস ফিল করছে। তো সয়েলটা এখন আর এনসি সয়েল থাকবে না, সয়েলটা এখন কী হয়ে যাবে, প্রি কনসলিডেটেড সয়েল হয়ে যাবে এখন, ঠিক আছে? বা ওভার কনসলিডেটেড সয়েল হয়ে যাবে। প্রি কনসলিডেটেড বা ওভার কনসলিডেটেড সয়েল একই মিনিং, ঠিক আছে? তো ওভার কনসলিডেটেড সয়েলকে শর্ট ফর্ম আমরা কী বলছি, ওসি, ঠিক আছে? তো এটা এখন আমার সয়েলটা কী হয়ে যাবে, ওসি সয়েল হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এনসি সয়েল অ্যান্ড ওসি সয়েলের মধ্যে ডেফিনেশন মানে ডিফারেন্স কী। তাহলে আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। এনসি সয়েল, একটা সয়েলকে তখনই এনসি সয়েল বলবো যখন ওর মধ্যে, মানে একটা সয়েল আছে প্রেজেন্টলি, যেটাকে আমি বলছি কি এটা এনসি সয়েল, তার মানে কি প্রেজেন্টলি ওর উপর যে স্ট্রেসটা আসছে, ওর মধ্যে যে স্ট্রেসটা আসছে সেটা তার টোটাল যে লাইফ, সেই টোটাল লাইফে যে ম্যাক্সিমাম স্ট্রেস ফিল করছে তার সমান, মানে এর থেকে বেশি স্ট্রেস ও কখনোই ফিল করেনি। তার জন্য কী হয়েছিল, সাপোজ 2017-এও ওর মধ্যে স্ট্রেস ছিল 4 মেগাপাস্কেল, যেটা ওর লাইফে সব থেকে ম্যাক্সিমাম ছিল। তো সয়েলটা হয়ে গেল কি, এনসি। 2018-এ সেই স্ট্রেসটা ইনক্রিজ হয়ে গিয়ে কত হলো, 5 মেগাপাস্কেল। তো সেটাও ওর 2018-এর রেসপেক্টে ম্যাক্সিমাম, এর থেকে বেশি ওই সয়েলটা এর থেকে বেশি স্ট্রেস কখনো ফিল করেনি। তো 2018-এও সয়েলটা কী হয়ে থাকলো, এনসি। সিমিলারলি 2019-এও সয়েলটা এর মধ্যে যে স্ট্রেসটা ছিল সেটা ইনক্রিজ হয়ে কত হয়ে গেলো, 6 মেগাপাস্কেল। তো সেটাও 2019 রেসপেক্টে ওর লাইফে কি ম্যাক্সিমাম, এর আগে ও এর থেকে বেশি স্ট্রেস ফিল করেনি, তাহলে সয়েলটা কী হয়ে থাকলো, এনসি। কিন্তু ইন দ্য ইয়ার 2020 ও যে স্ট্রেস ফিল করছে সেটা কত, 5 মেগাপাস্কেল। কিন্তু ওর যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখা যায় তাহলে সব থেকে বেশি ও কত স্ট্রেস ফিল করছিল, প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখতে পাচ্ছি আমরা সব থেকে বেশি ও স্ট্রেস ফিল করছিল 6 মেগাপাস্কেল। বাট প্রেজেন্টলি আমি ওর মধ্যে কত স্ট্রেস দিচ্ছি, 5 মেগাপাস্কেল। তাহলে এখন সয়েলটা কী হয়ে যাবে, ওসি সয়েল হয়ে যাবে। সিমিলারলি আমি তোমাদেরকে যদি আরেকটু আইডিয়াটা ক্লিয়ার করি, তাহলে ইন 2021 সাপোজ ওর মধ্যে স্ট্রেসটা আসবে একটু ইনক্রিজ হয়ে গেলে 5 মেগাপাস্কেল, 5.5 মেগাপাস্কেল। এখন সয়েলটা কী থাকবে, 5.5 মেগাপাস্কেল ও প্রেজেন্টলি, দ্যাট ইজ ইন দ্য ইয়ার 2021-এ ফিল করবে, ঠিক আছে, বা ফিল করছে সাপোজ, ঠিক আছে? কিন্তু সেটা ও ম্যাক্সিমাম কত আজ পর্যন্ত ফিল করছে, ও সব থেকে বেশি ম্যাক্সিমাম ফিল করার স্ট্রেসের ভ্যালু কত, 6 মেগাপাস্কেল। তো সেটার থেকে কী থাকবে, কম। তাহলে সয়েলটা তখনও কী হয়ে থাকবে, ওসি সয়েলই হয়ে থাকবে। এইবার সাপোজ আমি বললাম, সাপোজ 2022-তে একটা কোনো কনস্ট্রাকশন তো করা হবে এর মধ্যে, যার জন্য ওর মধ্যে স্ট্রেসটা ইনক্রিজ হয়ে যাবে 7 মেগাপাস্কেল, ঠিক আছে? বা আমি বললাম ওর মধ্যে ওটা ইনক্রিজ হয়ে যাবে আবার 6 মেগাপাস্কেল। তাহলে এখন সয়েলটা কী হয়ে যাবে, সয়েলটা এখন এনসি সয়েল হয়ে যাবে। বিকজ এখন ও যে স্ট্রেসটা ফিল করবে, দ্যাট ইজ ইন দ্য ইয়ার 2022-তে ও যে স্ট্রেসটা ফিল করবে সেটা ওর হোল লাইফে ম্যাক্সিমাম যে স্ট্রেস ফিল করছে তার সমান বা তার থেকে কি
বেশি, তাহলে সয়েলটা আবার কী হয়ে যাবে, এনসি সয়েল হয়ে যাবে। আবার সিমিলারলি 2023-তে সাপোজ ও ফিল করবে 7 মেগাপাস্কেল, তাহলে তখনও সয়েলটা কী হয়ে থাকবে আমাদের, এনসি সয়েলই হয়ে যাবে, বিকজ ইন দ্য ইয়ার 2022 রেসপেক্টে ওর হোল লাইফে ম্যাক্সিমাম যেটা স্ট্রেস ফিল করছিল সেটা আগে কত ছিল, 6 মেগাপাস্কেল, কিন্তু এখন সেটা ইনক্রিজ হয়ে কত হয়ে গেল, 7 মেগাপাস্কেল। দ্যাট ইজ ইন দ্য ইয়ার 2022 ও যে স্ট্রেসটা ফিল করবে সেটা ওর লাইফে সব থেকে ম্যাক্সিমাম, দেন সয়েলটা আবার কী হয়ে যাবে, এনসি। আবার যদি বলি সাপোজ 2024-এ স্ট্রেসটা কমে গিয়ে হয়ে যাবে 6.5 মেগাপাস্কেল, তাহলে কী হবে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। তাহলে 2024-এর রেসপেক্টে যদি বলি, তাহলে তখনকার রেসপেক্টে ওর মধ্যে ম্যাক্সিমাম যে স্ট্রেস ফিল করছে সেটা কত, 7, কিন্তু এখন 2024-এ ওর মধ্যে স্ট্রেস কত আছে, 6.5, তাহলে সয়েলটা আবার কী হয়ে যাবে, ওসি, বিকজ ইন দ্য ইয়ার 2024 ও যে স্ট্রেসটা ফিল করবে সেটা ওর হোল লাইফে যে স্ট্রেস ফিল করছে অ্যান্ড তাদের মধ্যে যে ম্যাক্সিমাম স্ট্রেস দ্যাট ইজ 7 মেগাপাস্কেল তার থেকে কম, যেটা হচ্ছে কত, 6.5, তখন সয়েলটা আবার কী হয়ে যাবে, ওসি সয়েল হয়ে যাবে। তো তোমরা এনসি অ্যান্ড ওসি সম্বন্ধে আশা করি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। আমি ওসির ডেফিনেশনটা লিখে দিচ্ছি, ওসি সয়েল, এ সয়েল ইজ said to be over consolidated soil, আমি শর্ট ফর্মে লিখলাম ওসি সয়েল, if the existing effective stress sigma bar, if the existing effective stress sigma bar is less than the maximum stress it has ever experienced, মানে একটা সয়েলকে ওসি সয়েল বলবো যখন ওর মধ্যে এক্সিস্টিং মানে প্রেজেন্টলি যে এফেক্টিভ স্ট্রেস আছে সেটা কি লেস দেন দ্য ম্যাক্সিমাম স্ট্রেস ইট হ্যাজ এভার এক্সপিরিয়েন্সড ইন ইটস স্ট্রেস হিস্ট্রি, মানে ওর হোল লাইফে যে ম্যাক্সিমাম স্ট্রেস ফিল করছে তার থেকে কম যখন থাকবে, ঠিক আছে, তো সেটাকে বলছে ওসি সয়েল। আচ্ছা, এইবার আরেকটা জিনিস বলে দিই, এখানে একটা টার্ম আসে যেটাকে বলা হয় প্রি কনসোলিডেশন স্ট্রেস, দ্যাট ইজ যেটাকে আমরা শর্ট ফর্মে বলি সিগমা সি বার, ঠিক আছে, প্রি কনসোলিডেশন স্ট্রেস। তো প্রি কনসোলিডেশন স্ট্রেসটা কি, এটা হচ্ছে মানে এটাকে বলা হয় পাস্ট ম্যাক্সিমাম প্রেশার, দ্যাট ইজ কোনো প্রেজেন্ট ইয়ারে সাপোজ 2022 রেসপেক্টে কোনো একটা সয়েল ওর পাস্টে ম্যাক্সিমাম যত স্ট্রেস ফিল করছিল, ম্যাক্সিমাম যে স্ট্রেসের ভ্যালুটা ফিল করছিল সেটা হয়ে যাবে কি ওর ওই ইয়ারের রেসপেক্টে প্রি কনসোলিডেশন স্ট্রেস। দ্যাট ইজ আমি যদি এইখান থেকে আমি ক্লিয়ার করে দিই, ইন দ্য ইয়ার 2022, ঠিক আছে, আচ্ছা আমি এরকম এটা লিখে দিচ্ছি, সাপোজ আমি একটা চার্ট বানাচ্ছি, সাপোজ 2014-এ ও ফিল করছিল 5 মেগাপাস্কেল, 2015-এ ও ফিল করছে 6 মেগাপাস্কেল, 2016-এ ও ফিল করছে 4 মেগাপাস্কেল, 2017-এ ও ফিল করছে সাপোজ 8 মেগাপাস্কেল, আবার 2018-এ ও ফিল করছে 7 মেগাপাস্কেল। তাহলে আমাকে বললো যে প্রি কনসলিডেশন স্ট্রেস বের করতে প্রত্যেকটা ইয়ারের রেসপেক্টে, 2013-এ যে স্ট্রেসটা ফিল করছিল সেটা লেস দ্যান 5 মেগাপাস্কেল। তো আমি এখান থেকে বলতে পারবো 2014-এর রেসপেক্টে ওর প্রি কনসলিডেশন স্ট্রেস কত হবে, 5 মেগাপাস্কেল, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু 2014, মানে যখন 2014 ইয়ারটা ছিল সেই ইয়ারে রেসপেক্টে ও ম্যাক্সিমাম যে স্ট্রেসটা ফিল করছিল এভার ইন ইটস হোল লাইফ সেটা কত, 5 মেগাপাস্কেল। 2015-এর রেসপেক্টে যদি ওর প্রি কনসিলিয়েশন স্ট্রেস বলি সেটা কত হয়ে যাবে, 6 মেগাপাস্কেল, বিকজ ওর হোল লাইফে ও যে ম্যাক্সিমাম স্ট্রেসটা ফিল করছিল সেটা কি, 6 মেগাপাস্কেল।
কিন্তু 2016-এর রেসপেক্টে যদি আমি বলি ওর কনসলিডেশন স্ট্রেসটা বের করতে, সেটা কিন্তু 4 মেগাপাস্কেল হবে না, বিকজ 2016-এর রেসপেক্টে ও সয়েলটা তার হোল লাইফে ম্যাক্সিমাম যে স্ট্রেসটা ফিল করছিল সেটা কী হবে? 2016-এর রেসপেক্টে সয়েলটা ম্যাক্সিমাম যে স্ট্রেস ফিল করছিল সেটা কী হবে? 6 মেগাপাস্কেলই হবে, বিকজ 4 মেগাপাস্কেল ইজ নট গ্রেটার দেন 6 মেগাপাস্কেল। তাহলে ওর হোল লাইফে মানে ইন দ্য ইয়ার 2016, মানে 2016 ইয়ারের রেসপেক্টে সয়েলটা তার হোল লাইফে যে স্ট্রেসটা ম্যাক্সিমাম যে স্ট্রেসটা ফিল করছিল সেটা কত? 6 মেগাপাস্কেল। তাহলে 2016-এর রেসপেক্টও প্রি কনসলিডেশন স্ট্রেস সেটা কত হবে? 6 মেগাপাস্কেল। কিন্তু ইন দ্য ইয়ার 2017 সেই ইয়ারেও কত স্ট্রেস ফিল করছে? 8 মেগাপাস্কেল, যেটা ওর প্রিভিয়াস কনসিডারেশন স্ট্রেসের তুলনায় বেশি, মানে প্রি কনসলিডেশন স্ট্রেসের তুলনায় বেশি। তাহলে 2017-এর রেসপেক্টে যদি ওর প্রি কনসলিডেশন স্ট্রেস বলি সেটা কত হয়ে যাবে? বুঝতেই পারছো, 8 মেগাপাস্কেল, বিকজ ওর হোল লাইফে অ্যাকর্ডিং টু দ্য ইয়ার বা উইথ রেসপেক্ট টু দ্য ইয়ার 2017 ওই সয়েলটা তার হোল লাইফে ম্যাক্সিমাম কত স্ট্রেস ফিল করছে? 8 মেগাপাস্কেল। সিমিলারলি ইন দ্য ইয়ার 2018 যে স্ট্রেসটা হবে প্রি কনসলিডেশন স্ট্রেস, সেটা নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো। যদি গেস করতে পারো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার। সেটা কত হবে? 8 মেগাপাস্কেলই হবে, বিকজ উইথ রেসপেক্ট টু 2018 এই সয়েলটা তার হোল লাইফে ম্যাক্সিমাম যে স্ট্রেসটা ফিল করছিল সেটা কত? 8। তার থেকে বেশি তো ফিল করেনি। প্রেজেন্টলিও কত ফিল করছে? 7, যেটা লেস দেন কত? 8। তাহলে ওর হোল লাইফে অ্যাকর্ডিং বা উইথ রেসপেক্ট টু ইয়ার 2018 যেটা ম্যাক্সিমাম স্ট্রেস ফিল করছে সেটা কত? 8 মেগাপাস্কেল। ঠিক আছে, তো এটা আমি বলতে চাইছি প্রি কনসলিডেশন স্ট্রেসের কনসেপ্টটা। ঠিক আছে, তো আশা করি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এইবার এখান থেকে আরেকটা টার্ম আসে যেটাকে বলা হয় ওভার কনসলিডেশন রেশিও। তো ওভার কনসলিডেশন রেশিও কি? ওভার কনসলিডেশন রেশিওকে আমরা শর্ট ফর্মে বলি ওসিআর। ওসিআর এর ডেফিনেশন হচ্ছে সিগমা সি বার ডিভাইডেড বাই সিগমা প্রেজেন্ট। দ্যাট ইজ একটা সয়েল ওভার কনসলিডেশন রেশিও কিসের রেশিও হবে? ও সয়েলটা যেই ইয়ারের রেসপেক্টে বলছি, কারণ এই রেশিওস বা এই সব টার্মসগুলো সবগুলো ইয়ারের রেসপেক্টে হবে, মানে প্রেজেন্টলি যে টার্মটার কথা বলছি। ঠিক আছে, ইন দ্য ইয়ার 2020, সাপোজ ইন দ্য ইয়ার 2020 যে ওসিআরের ভ্যালুটা বের হবে সেটা কী হবে? ওর হোল লাইফে যে ম্যাক্সিমাম স্ট্রেস সেটা উপরে থাকবে, দ্যাট ইজ ও ম্যাক্সিমাম যে স্ট্রেসটাও ফিল করছে সেটা উপরে থাকবে, আর নিচে প্রেজেন্টলি যে স্ট্রেসটা ফিল করছে সেটা নিচে থাকবে। এবার তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় একটা এনসি ক্লের, এনসি যদি ক্লে হয় তার ওসিআরের ভ্যালু কী হবে? একটা এনসি ক্লের ওসিআরের ভ্যালু হবে, এনসি ক্লে মানে কি? ও প্রেজেন্টলি যে স্ট্রেসটা ফিল করছে সেটা কার সমান হবে? ও ওর হোল লাইফে যে স্ট্রেস ফিল করছে তার সমান হবে। এনসি ক্লে আমরা কোথায় দেখছিলাম? এই যে এখানে এনসি ক্লে দেখছিলাম। এনসি ক্লে মানে কি? ওর হোল লাইফে 7 মেগাপাস্কেলের বেশি স্ট্রেস ফিল করেনি। তাহলে ওর সিগমা সি এর ভ্যালু কত হচ্ছে? 7 মেগাপাস্কেল। বা এখান থেকে আমি দেখাই, সাপোজ এখানে 2017-এর রেসপেক্টে যদি বলি, 2007-এর রেসপেক্টে ওই সয়েলটা কী সয়েল হয়ে আছে? সয়েলটা এনসি সয়েল হয়ে আছে, বিকজ ওর হোল লাইফে ম্যাক্সিমাম স্ট্রেস যেটা ফিল করছে সেটা 8 মেগাপাস্কেল, অ্যান্ড সেটা প্রেজেন্টলিও ফিল করছে। তো ওর এখন সিগমা সি এর বারে ভ্যালু কত? 8 মেগাপাস্কেল, অ্যান্ড প্রেজেন্টলিও কত ফিল করছে? 8 মেগাপাস্কেল। তাহলে উপরের রেশিওটা নিচের রেশিওটা কী হয়ে যাবে? সেম হয়ে যাবে। তার মানে উপরের ভ্যালুটা নিচের ভ্যালুটা কী হয়ে যাবে? সেম। তাহলে ফর এনসি ক্লে সিগমা প্রেজেন্ট আর সিগমা সি কী হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে ওসিআর এর ভ্যালু কত হয়ে যাবে? 1। তাহলে মনে রাখবা ওভার কনসলিডেশন রেশিও ফর এনসি ক্লে ইজ ইকুয়াল টু 1, বাট ফর ওসি ক্লে, ওসি ক্লের যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে কী হবে? ওসি ক্লের ক্ষেত্রে কী হয়? সাপোজ এই 2018 ইয়ারে সয়েলটা কী হয়েছে? ওসি, বিকজ ও প্রেজেন্টলি যে স্ট্রেসটা ফিল করছে ইন দ্য ইয়ার 2018 উইথ রেসপেক্ট টু দ্য ইয়ার 2018 সেটা কত? 7 মেগাপাস্কেল। কিন্তু ওর হোল লাইফে ম্যাক্সিমাম যে স্ট্রেসটা ফিল করছে সেটা কত? 8 মেগাপাস্কেল। তাহলে কোনটা বেশি? সিগমা সি ইজ গ্রেটার দেন সিগমা। তাহলে ফর ওসি ক্লে কী হয়ে যাচ্ছে?
সিগমা সি ইজ গ্রেটার দেন সিগমা বার প্রেজেন্ট, তাহলে ফর ওসি ক্লে ওসিআর এর ভ্যালু কী হয়ে যাবে, গ্রেটার দেন 1। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা ওসি ক্লের জন্য দেখলাম ওসিআর এর ভ্যালু গ্রেটার দেন 1, অ্যান্ড এনসি ক্লের জন্য আমি ক্লে টার্মটা বারবার করে ইউজ করছি। অ্যাকচুয়ালি সয়েল আমরা যখন কনসোলিডেশন চ্যাপ্টারটার সম্বন্ধে আমি বলছিলাম লাস্ট ভিডিওতে, তখন আমরা বলছিলাম মেনলি আমরা ক্লে নিয়েই আমরা ডিটেলসে আলোচনা করব, বিকজ কি হচ্ছে কনসোলিডেশন প্রসেসটা মেনলি ইম্পর্টেন্ট কার জন্য, ক্লেই সয়েলের জন্য বা কোহেসিভ সয়েলের জন্য, ঠিক আছে। স্যান্ডি সয়েলের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা খুবই কম, ঠিক আছে। তো সেটার জন্য আমি প্রিভিয়াসলি ভিডিওতে দেখাচ্ছিলাম যে স্যান্ডি সয়েলের জন্য বা গ্রানুলার সয়েলের জন্য টোটাল সেটেলমেন্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ইনিশিয়াল সেটেলমেন্ট। তো যাই হোক, তার জন্যই কনসোলিডেশন পার্টটা ক্লে বা কোহেসিভ সয়েলের জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তার জন্য আমি ক্লে টার্মটা ইউজ করছি, সয়েল না বলে ক্লে টার্মটাকে ইউজ করছি, ঠিক আছে। ওকে, তো আরেকটা টাইপের সয়েল হয় যেটাকে বলা হয় আন্ডার কনসোলিডেটেড সয়েল, যার ওসিআর এর ভ্যালু হয় কি লেস দেন 1। তো এটা সম্বন্ধে ডিটেলসে কিছু জানার দরকার নেই আমাদের, এমনি ওসিআর এর ভ্যালু হয় কি লেস দেন 1, মানে ওর ক্ষেত্রে কি হচ্ছে প্রেজেন্টলি যে স্ট্রেসটা আছে সেটা ওর লাইফে যে ম্যাক্সিমাম স্ট্রেস আছে তার থেকে কি হবে কম, মানে তার থেকে হবে কি বেশি। প্রেজেন্টলি ও যে স্ট্রেসটা ফিল করছে সেটা ওর হোল লাইফে যে স্ট্রেস ফিল করছে তার থেকে বেশি। অ্যাকচুয়ালি এই কেসে কী হয়, কেসে মানে যে লোডটা সে লোডটা এখনও ওর মধ্যে অ্যাপ্লাই হয়নি, মানে এটা একটু ক্রিটিক্যাল কনসেপ্ট, তো তোমাদের জন্য অতটা বেশি ডিটেলসে দরকার নেই জিনিসটা, তোমরা জাস্ট মনে রাখতে পারো যে ফর আন্ডার কনসিডারেড সয়েল ওসিআর এর ভ্যালু হচ্ছে লেস দ্যান 1। ওকে, তো আমি এই এনসিআর বা ওসিআর এনসি সয়েল বা এনসি ক্লে বা ওসি ক্লে বা এনসি সয়েল বা ওসি সয়েল সম্বন্ধে কেন পড়ালাম, সেটা হচ্ছে একটা সয়েল যখন এনসি সয়েল হিসেবে ট্রিট করে বা বিহেভ করে তখন ওর কনসলিডেশন প্রপার্টিটা এক ধরনের হয়। যখন ওই সেম সয়েলটাই যখন ওসি সয়েল হিসেবে ট্রিট করবে তখন ওর কনসলিডেশন বিহেভিয়ারটা আরেক ধরনের হবে, ঠিক আছে। তো এক এক সময় ওর রেসপন্সটা এক এক ধরনের হয়, সেটা ডিপেন্ড করে ও এনসি সয়েল আছে নাকি ওসি সয়েল আছে তার উপর ডিপেন্ড করে, যার জন্য তোমাদেরকে এনসি সয়েল অ্যান্ড ওসি সয়েল সম্বন্ধে বলা। আচ্ছা, এবার কোশ্চেন মাথায় আসতে পারে একটা সয়েল কখন ওসি সয়েল হয়ে যাচ্ছে, যে ওর মধ্যে যে প্রেজেন্টলি যে স্ট্রেসটা আসে সেটা পাস্টের স্ট্রেস থেকে কমে যাচ্ছে। সেটা আমাদের এরকম মনে হতে পারে সবসময় যে টাইম যত বাড়বে তত স্ট্রেস বাড়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেরকম একটা অলরেডি এক্সাম্পল দিয়েছি। সাপোজ এখানে কোনো একটা কনস্ট্রাকশন হয়েছিল ইন দ্য ইয়ার 2017, তার জন্য এখানে স্ট্রেস আসছিল, কিন্তু আমি কোনো কারণে ইন দ্য ইয়ার 2018 এই কনস্ট্রাকশনটাকে এখান থেকে স্ট্রাকচারটাকে রিমুভ করে দিতে হয়েছে, তো এর মধ্যে তখন স্ট্রেসটা কী হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার অনেক সময় কী হয়, অনেক বছর থাকার জন্য মানে সয়েলটা উপরের লেয়ারটা এখানে উইন্ড ব্লো হচ্ছে বা ওয়াটার ফ্লো হচ্ছে বা কিছুর জন্য এই সয়েলের ডেপটা আস্তে 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 কী হচ্ছে কমে যাচ্ছে, ডেপটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে সয়েলের মধ্যে অ্যাকচুয়ালি কিসের স্ট্রেস আসছিলো, উপরের সয়েলের ওয়েটটা আসছিলো, কিন্তু সয়েলের ডেপটা যদি আস্তে আস্তে কমে যায়, এই সয়েলটা আস্তে আস্তে যদি ডিকে হতে থাকে, তাহলে ওর মধ্যে যে উপরের যে ওভারবার্ডেন প্রেশারটা আসবে, উপরে যে কী প্রেশার আসবে, ওভারবার্ডেন প্রেশার মানে ওর উপর যে সয়েলটা আছে এই পার্টিকেলটার উপরে যে সয়েল আছে তার যে প্রেশার, তো সেই প্রেশারটা আস্তে আস্তে কী হতে পারে, কমতে পারে, বিকজ উপরের লেয়ারটা আস্তে 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 ডিকে হচ্ছে, তো তার জন্য কী হতে পারে, ওর স্ট্রেসটা কী হতে পারে, কমতে পারে। তো এইসব বিভিন্ন কারণে কী হতে পারে, একটা সয়েল ওসি সয়েল হিসেবে ট্রিট করতে পারে। ওকে, নাও আমরা মেন কোর পার্টে চলে আসবে কনসলিডেশনের। তো আমাদের কনসলিডেশনের টার্গেটটা কী ছিল, কনসলিডেশনের মেন টার্গেটটা ছিল আমাদের ভলিউম অফ ভয়েডসকে ডিক্রিজ করা, দ্যাট ইজ আমি বলতে পারি ভয়েড রেশিওর ভ্যালুটাকে ডিক্রিজ করা, বিকজ ভয়েড রেশিও ইজ ভিভি বাই ভিএস, তাহলে ভিভি ভ্যালু কমানো মানে হচ্ছে ভয়েড রেশিওর ভ্যালু কমানো, ঠিক আছে। অ্যান্ড কনসলিডেশন এই জিনিসটা আমরা কীভাবে অ্যাচিভ করি, আমি এর আগেও বলছি, সাপোজ এখানে সয়েল আছে, তো এখানে পার্টিকেলসগুলো আছে, তো এই পার্টিকেলসের মাঝখানে কী থাকে, এইটুক সয়েল নিয়ে সাপোজ আমি অ্যানালাইসিস করছি, তো এদের মাঝখানে কী আছে, ওয়াটার আছে। তো আমি যদি বাইরের থেকে স্ট্রেস প্রোভাইড করি, তাহলে এই ওয়াটার পার্টিকেলসগুলো কী হয়ে যাবে, আস্তে আস্তে এখান থেকে বেড়ে যাবে,
অ্যান্ড ওয়াটার পার্টিকেলগুলো বেড়ে যাবে অ্যান্ড সয়েলটা আস্তে 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 কী হতে থাকবে, কনসলিডেট হতে থাকবে, দ্যাট ইজ ওর থিকনেসটা আস্তে আস্তে কী হতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে, ঠিক আছে, মানে উপরের লেয়ারটা আস্তে আস্তে কম্প্রেস হতে থাকবে। অ্যান্ড এই টোটাল প্রসেসটাকে কী বলছি, কনসলিডেশন। অ্যান্ড এখানে কী হবে, আমাদের ভলিউমটা রিডিউস হবে, মানে ভয়েডসের ভলিউমগুলো কী হয়ে যাবে, আস্তে আস্তে রিডিউস হতে থাকবে। তো এখানে আমাদের মেন ফান্ডাটা কী হচ্ছে, আমরা সয়েলের উপর স্ট্রেস অ্যাপ্লাই করছি অ্যান্ড যার জন্য ওয়াটারটা আস্তে আস্তে ওখান থেকে ভয়েডসের থেকে এক্সপালশন হচ্ছে, ঠিক আছে, বা বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড যার জন্য সয়েলে ভয়েড রেশিও কী হচ্ছে, আমাদের ডিক্রিজ করছে আস্তে আস্তে। তাহলে আমাদের এখানে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে কি, আমরা স্ট্রেস ইনক্রিজ করছি। এবার স্ট্রেস বলতে আমরা কোন স্ট্রেস নিয়ে পড়ছি, এফেক্টিভ স্ট্রেস, ঠিক আছে। এফেক্টিভ স্ট্রেস সম্বন্ধে আমি অলরেডি বলছি, তো তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। তো এই এফেক্টিভ স্ট্রেস ইনক্রিজ করছি অ্যান্ড তার সাথে সাথে ভয়েড রেশিও কী হবে, ডিক্রিজ হবে। এটাই আমাদের টার্গেট মেন, যে আমরা এফেক্টিভ স্ট্রেস সয়েলের উপর ইনক্রিজ করবো অ্যান্ড তার সাথে সাথে আমাদের ভয়েড রেশিওটা আস্তে আস্তে কী হবে, ডিক্রিজ করবে। তো এইবার আমরা একটা যদি গ্রাফ দেখি, একটা গ্রাফ দেখছি কিসের, একদিকে আছে ভয়েড রেশিও ই অ্যান্ড আরেক দিকে আছে আমাদের এফেক্টিভ স্ট্রেস সিগমা বার, ঠিক আছে। তো আমি সয়েলটার মধ্যে আস্তে আস্তে স্ট্রেসটাকে ইনক্রিজ করছি অ্যান্ড তার রেসপেক্টে ভয়েড রেশিওটা আস্তে আস্তে কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো যদি আমি গ্রাফের প্যাটার্নটা দেখি, তাহলে গ্রাফের প্যাটার্নটা কিছুটা এরকম টাইপের দেখতে পারবো। এরকম টাইপের কিছুটা গ্রাফ প্যাটার্ন দেখতে পারবো। সবগুলো পয়েন্ট আমি এখান থেকে ডিসকাস করব যে কোনটা কী পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি কি করব, সাপোজ এটা ল্যাবরেটরি টেস্টিং করলে, আমরা অ্যাকচুয়ালি ল্যাবরেটরি টেস্টিং করি, তো ল্যাবরেটরি টেস্টিং করে এরকম আমরা একটা গ্রাফের প্যাটার্ন পাই, ঠিক আছে। তো আমাদের এমনি সবসময় কী হবে, যত আমি স্ট্রেস ইনক্রিজ করব তত ভয়েড রেশিও কী হবে, ডিক্রিজ করবে, তাই না। যত আমি এদিকে স্ট্রেস ইনক্রিজ করব তত ভয়েড রেশিও কী হবে, ডিক্রিজ করবে। তো কি হয়, ফার্স্টে সাপোজ যে একটা সয়েল আছে, সেই সয়েলটার আমরা যখন অ্যাকচুয়ালি এই যে ল্যাবে টেস্টিং করি, কি হয় ভালো মতন করে আমি বোঝাচ্ছি জায়গাটা। সাপোজ আমরা সয়েলে, এই আমরা সয়েল স্যাম্পেল ছিল যেটা আমরা ল্যাবে টেস্টিং করতে গেলে কী করতে হবে, ল্যাবে টেস্টিং করতে গেলে সয়েলটাকে আমাদের গ্রাউন্ড থেকে নিয়ে আসতে হবে। সাপোজ এখান থেকে গ্রাউন্ডের এই পোর্শন থেকে আমি কোনো সয়েল স্যাম্পেল এক্সট্র্যাক্ট করে নিয়ে আসছি, ঠিক আছে। কীভাবে সয়েল স্যাম্পেল গ্রাউন্ড থেকে নিতে হয় সেটাও আমাদের পড়বো, সেটা আমাদের একটা চ্যাপ্টার আছে সয়েল এক্সপ্লোরেশন, সেখানে গিয়ে আমরা সেটা পড়বো, ঠিক আছে। তো সাপোজ এই গ্রাউন্ড থেকে আমরা একটা সয়েল স্যাম্পেল তুলে নিয়ে আসছি। তো এই সয়েল স্যাম্পেলটায় ফার্স্ট অফ অল কত স্ট্রেস কাজ করছিল, কী স্ট্রেস কাজ করছিল, উপরে যে সয়েলটা আছে এটার ওভারবার্ডেন প্রেশার কাজ করছিল। সাপোজ সেই ওভারবার্ডেন প্রেশারটা ছিল সাপোজ 10 মেগাপাস্কেল। এবার সয়েলটাকে যখন আমি তুলে নিয়ে আসলাম তখন ওর উপর ওভারবার্ডেন স্ট্রেসটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ওভারবার্ডেন স্ট্রেসটা যখনই জিরো হয়ে যাবে, তোমরা এটা বলতে পারবে না যে সয়েলটা এখন আমাদের ওসি সয়েল হয়ে গেল, বিকজ আমি এটা বললাম যে সয়েলটা এতক্ষণ এনসি ছিল, দ্যাট ইজ ওর মধ্যে যে স্ট্রেসটা ফিল করছিল যেটা কত ছিল 10 মেগাপাস্কেল, সেটা ছিল কি ওর হোল লাইফে ম্যাক্সিমাম। এবার যখন আমি সয়েল স্যাম্পেলটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে ওর উপর যে ওভারবার্ডেন স্ট্রেসটা ছিল সেটা কত হয়ে গেল, জিরো। তাহলে সয়েলের উপর এই সয়েলটার স্যাম্পেলটার উপর স্ট্রেস কত হয়ে গেল, সাপোজ জিরো হয়ে গেল। তাহলে সয়েলটার ম্যাক্সিমাম কত স্ট্রেস ফিল করছিল, 10, কিন্তু এখন ওর বোধহয় স্ট্রেস কত হয়ে গেছে, জিরো, যেটা ওর হোল লাইফে যে ম্যাক্সিমাম স্ট্রেস ফিল করছে তার থেকে কম। তাহলে সয়েলটা এখন কী হয়ে গেল, ওসি সয়েল হয়ে গেল। তাহলে এই ওসি সয়েলটাকে আমি যখন সয়েল স্যাম্পেলটাকে তুলে নিয়ে আসবো ফিল্ডের থেকে, তখন সয়েলটা অটোমেটিক্যালি কিসে কনভার্ট হয়ে যাবে, ওসি সয়েলে কনভার্ট হয়ে যাবে। এবারে এই ওসি সয়েলটাকে নিয়ে এসে ল্যাবরেটরিতে কী করব, ল্যাবরেটরিতে আমি রাখলাম। এবার ল্যাবরেটরিতে রেখে এই ওসি সয়েলের উপর আমি প্লাঞ্জার দিয়ে, ঠিক আছে, প্লাঞ্জার দিয়ে কী করলাম, লোড অ্যাপ্লাই করলাম এই ওসি সয়েলের উপর, ঠিক আছে। কী করলাম, এই ওসি সয়েলটাকে যে আমি নিয়ে আসছি ফিল্ডের থেকে, সেটা আমার ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট আছে, তো এই আমি স্যাম্পেলটা নিয়ে আসছি, এই স্যাম্পেলের উপর আমি
ল্যাবরেটরিতে কী করলাম, লোড দেওয়া শুরু করলাম। তো ওর সিগমা সি এর ভ্যালু আমরা কত জানি, সিগমা সি বারের ভ্যালু কত জানি, 10 মেগাপাস্কেল। তো আমরা লোড কোথা থেকে স্টার্ট করব, লোড আমরা স্টার্ট করব 0 থেকে। ঠিক আছে, এখন সয়েলটা ওসি কেন হয়ে গেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আমি স্টার্ট করলাম লোড, আবার দেওয়া স্টার্ট করলাম। এর মধ্যে ফার্স্টে লোড কত থাকলো 0, 0 পর সেটা হয়ে গেল 1, সেটা তারপর হয়ে গেল 2, 3, এরকম করে আস্তে আস্তে ইনক্রিজ করছে। এবার যতক্ষণ না ওর মধ্যে লোডের ভ্যালু 10 মেগাপাস্কেলের সমান বা তার থেকে বেশি হবে, ততক্ষণ সয়েলটা কী হয়ে থাকবে, ওসি সয়েল হয়ে থাকবে। এইবার আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, ওসি সয়েলের ক্ষেত্রে দেখা যায় কি, ওসি সয়েলের ক্ষেত্রে যে ভয়েড রেশিও অ্যান্ড এফেক্টিভ স্ট্রেসের যে গ্রাফটা হয় সেটা একটু ফ্ল্যাট হয়, স্টিপ হয় না। স্টিপ গ্রাফ কীরকম, এরকম, আর ফ্ল্যাট গ্রাফ কীরকম, এরকম। ঠিক আছে, ফ্ল্যাট হয়। দ্যাট ইজ ওর স্ট্রেস ইনক্রিজের সাথে সাথে যে ভয়েড রেশিওর যে চেঞ্জটা সেটা অতটা বেশি হয় না। যদি সাপোজ এই একটা গ্রাফ বলি আর এই একটা গ্রাফ বলি, তাহলে আমরা এখানে দেখতে পারবো এই গ্রাফে যত স্ট্রেস চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে ভয়েড রেশিও খুব বেশি চেঞ্জ হচ্ছে, কিন্তু এই গ্রাফে কি দেখবো, স্ট্রেস যত চেঞ্জ হচ্ছে তার সাথে ভয়েড রেশিও অতটা স্পিডে চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ তো হচ্ছে, বাট যেই রেটে চেঞ্জ হচ্ছে সেই রেটটা অনেকটা কম। তো সেম জিনিসটা আমরা ল্যাবে দেখতে পারবো, যতক্ষণ না আমি সাপোজ স্ট্রেসটা 10 মেগাপাস্কেলের সমান বা তার থেকে বেশি করছি, সয়েলটা ওসি হয়ে আছে। ততক্ষণ দেখবো কি, যত আমি স্ট্রেস অ্যাপ্লাই করছি তার তুলনায় যে ভয়েড রেশিও যে ডিক্রিজ হওয়ার যে রেটটা সেটা অতটা বেশি না, যতক্ষণ পর্যন্ত না সয়েলটা মধ্যে স্ট্রেস 10 মেগাপাস্কেলের সমান আসে, দ্যাট ইজ যতক্ষণ না সয়েলটা এনসি সয়েল হয়ে যাচ্ছে। এবার যখন এই সয়েলটা এনসি সয়েল হয়ে গেল, তখন আমরা কি দেখব, তখন আমরা দেখলাম ও তখন এই 1 নম্বর গ্রাফটাকে ফলো করছে, যে যখনই সয়েলটা এনসি হয়ে গেল তখন ও অনেক ফাস্টার রেটে, তখন কী করছে, অনেক ফাস্ট রেটে কী করছে, সয়েলটা অনেক ফাস্ট রেটে ভলিউম ডিক্রিজ করছে, দ্যাট ইজ অনেক ফাস্ট রেটে কী করছে, ভয়েড রেশিও চেঞ্জ করছে। ঠিক আছে, তো এই সেম জিনিসটা আমরা এই কার্ভে এখন আমরা দেখতে পারবো। কীরকম, এটাকে আমি ও পয়েন্ট দিলাম। তো স্ট্রেস প্রথমে কী ছিল আমাদের 0, সরি, প্রথমে আমাদের স্ট্রেস কী ছিল 0। তো এখানে এসে স্ট্রেসটা হচ্ছে সাপোজ 10 মেগাপাস্কেল। তাহলে যতক্ষণ 0 ছিল ততক্ষণ আমি দেখতে পাচ্ছি, মানে সরি, 0 থেকে 10 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এতটুকু পোর্শনে গ্রাফটা অনেকটাই কী আছে, ফ্ল্যাট, অনেকটাই কি ফ্ল্যাট আছে। ঠিক আছে, এবার যখনই ওর মধ্যে যে স্ট্রেসটা অ্যাপ্লাই করছি সেটা যখন ওর প্রি কনসলিডেশন স্ট্রেসের থেকে বেশি হয়ে গেল, দ্যাট ইজ যখনই সয়েলটা এনসি সয়েলে কনভার্ট হয়ে গেল, তখনই আমরা দেখতে পাচ্ছি গ্রাফটা অনেকটা কি স্টিফ। ঠিক আছে, গ্রাফটা কি হচ্ছে, অনেকটা বেশি স্টিফ। তো তোমরা বুঝতে পারলে এটার কারণটা কি। তো আমরা এখানে থেকে একটা অবজারভেশন যেটা করতে পারলাম, তো এই ভ্যালুসগুলো ইম্পর্টেন্ট না, ভ্যালুগুলো তো জাস্ট আমার বোঝানোর জন্য। একটা জিনিস যেটা আমরা বুঝতে পারলাম, এই যে ও টু এ এই পোর্শন পর্যন্ত সয়েলটা কী হয়ে থাকবে, ওসি সয়েল হয়ে থাকবে। এ টু বি এতটুকু পর্যন্ত সয়েলটা কী হয়ে থাকবে, এনসি সয়েল হয়ে থাকবে। এইবার এই যে গ্রাফের পোর্শন আছে এটাকে বলা হয় রিকম্প্রেশন গ্রাফ। ঠিক আছে, বা রিকম্প্রেশন গ্রাফ, বা এমনি রিকম্প্রেশন বললেই হবে। রিকম্প্রেশন টার্মটা কেন আসছে, কেন আসছে, কম্প্রেশনটা না হয় বুঝলাম, স্ট্রেস ইনক্রিজ করার জন্য কম্প্রেস হচ্ছে, কিন্তু টার্মটা কেন আসে, রিকম্প্রেশন মানে কি, ওকে আবার কম্প্রেস করা হচ্ছে। বিকজ আমি কিছুক্ষণ আগে বললাম সয়েলটা তো আগে ফিল্ডে ছিল, ফিল্ডের মধ্যে স্ট্রেস ছিল 10 মেগাপাস্কেল, তো ওটাকে আমি সয়েলটাকে ফিল্ডের থেকে যখন আমি স্যাম্পেল ল্যাবরেটরিতে নিয়ে আসলাম ওর মধ্যে স্ট্রেস হয়ে গেল 0। এবার ওটাকে আবার কম্প্রেস করছি, স্ট্রেস ইনক্রিজ করা মানে কি আবার কম্প্রেস করছি, তার জন্য এটাকে কী বললাম, রিকম্প্রেশন কার্ভ। নাও যখনই ও এ পয়েন্টকে ক্রস করলো তখন ওর মধ্যে স্ট্রেসটা কী হয়ে গেল, প্রি কনসলিডেশন স্ট্রেসের সমান বা তার থেকে বেশি হয়ে গেলো, অ্যান্ড সয়েলটা তখন এনসি সয়েল হয়ে গেলো, অ্যান্ড তখন গ্রাফটা অনেক বেশি কী হয়ে গেল, স্টিফ, গ্রাফের স্লোপটা কী হয়ে গেল, বেশি হয়ে গেল। এইবার এই যে পোর্শন এ টু বি এতটুকু পোর্শনকে বলা হয় ভার্জিন কম্প্রেশন কার্ভ। ওকে, ভার্জিন কম্প্রেশন কার্ভ কেন বলা হচ্ছে, বিকজ ও ওর হোল লাইফে ফার্স্ট টাইম এত বেশি স্ট্রেস ফিল করছে। ঠিক আছে, যার জন্য এটাকে কী বলা হচ্ছে, ভার্জিন কম্প্রেশন কার্ভ। নাও এবার আমরা আবার কী করলাম, যে বি পয়েন্টটা আছে, বি পয়েন্ট পর্যন্ত আমি স্ট্রেস নিয়ে যাওয়ার পর, স্ট্রেসের অ্যামাউন্টটাকে বি পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার পর আমি কী করলাম ল্যাবরেটরিতে, সাপোজ এই বি পয়েন্টের
স্ট্রেসের ভ্যালুটা আছে সাপোজ 20 মেগাপাস্কেল। এবার আমি কী করলাম, ল্যাবরেটরিতে আবার বি পয়েন্টে স্ট্রেস নিয়ে যাওয়ার পর আমি স্ট্রেসটাকে আবার রিডিউস করা স্টার্ট করলাম। দ্যাট ইজ স্ট্রেসটাকে করলাম 19 মেগাপাস্কেল, আরও কমিয়ে করলাম 18 মেগাপাস্কেল, এরকম কমাতে কমাতে আবার সাপোজ আমি 11 মেগাপাস্কেল পর্যন্ত নিয়ে গেলাম। ঠিক আছে, কী করলাম, এই বি পয়েন্ট থেকে স্ট্রেসটাকে আবার রিডিউস করা শুরু করলাম। এবার স্ট্রেস রিডিউস করা মানে কি, আমরা জানি স্ট্রেস যত ইনক্রিজ করবো তত ভয়েড রেশিও কমবে। এবার স্ট্রেস যত রিডিউস করবো তত ভয়েড রেশিও কী হবে, আবার ইনক্রিজ করবে। তাহলে সয়েলটা আবার কী হবে, সোয়েল করবে। দ্যাট ইজ সয়েলটা আবার ভলিউম ইনক্রিজ করবে। তো আমরা দেখতে পারবো কি, যে আফটার বি পয়েন্ট আমি যখন স্ট্রেস কমাচ্ছি, দ্যাট ইজ আমি যখন আনলোডিং করছি আফটার বি পয়েন্ট, তখন আফটার বি পয়েন্ট যখন আমি আনলোডিং করছি তখন ও এরকম কোন একটা গ্রাফ ফলো করছে বি টু সি পর্যন্ত। ঠিক আছে, এরকম কোন একটা গ্রাফ ফলো করছে। এই গ্রাফটাকে কি বলা হচ্ছে, এক্সপানশন গ্রাফ। মানে এখানে সয়েলটা এক্সপ্যান্ড করবে বিকজ অফ আমি কি করছি, আমার এফেক্টিভ স্ট্রেসটা কি করছি, রিডিউস করে দিছি। তো সয়েলটা কি করবে, এক্সপ্যান্ড করবে। তো এটাকে কি বলা হচ্ছে, এক্সপানশন গ্রাফ। তো কি দেখা যাচ্ছে যে বি টু সি পর্যন্ত সয়েলটা কি করছে, এক্সপ্যান্ড করছে। এইবার আমি আবার কি করলাম, সি পর্যন্ত আমি এক্সপানশন করানোর পর আবার সি পয়েন্ট থেকে আবার লোডিং দেওয়া স্টার্ট করলাম। দ্যাট ইজ সিগমা বি ছিল সাপোজ 20, সিগমা সি ছিল সাপোজ 8 মেগাপাস্কেল, বা যে কোনো কিছু একটা লিখলেই হবে। অ্যান্ড আমি সিগমা সি এর পর থেকে আবার কি করলাম, স্ট্রেসটাকে ইনক্রিজ করা শুরু করলাম। ঠিক আছে, ভ্যালুসগুলো ইম্পর্টেন্ট না, ভ্যালুসগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তো ওই ভ্যালুসগুলো আমার মনে রাখার কোনো দরকার নেই, কারণ এটা জাস্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এবার সি পয়েন্ট থেকে যখনই আবার স্ট্রেস ইনক্রিজ করা শুরু করব, তখন কি দেখা যাবে, ও আবার আরেকটা কার্ভ ফলো করা স্টার্ট করলো। এরকম কোনো একটা কার্ভ ফলো করে আস্তে আস্তে একসময় গিয়ে এই বি পয়েন্টে মিলে গিয়ে আবার কি করলো, এই বি পয়েন্টে মিলে গিয়ে ওর ইনিশিয়াল যে গ্রাফটা ছিল, দ্যাট ইজ ভার্জিন যে গ্রাফটা ছিল তার মতন ট্রিট করা শুরু করলো। ঠিক আছে, তো এই জায়গাটা আমি ডিটেলসটা বলছি। এই যে গ্রাফ পোর্শনটা আছে সি টু বি, এটাকে কি গ্রাফ বলা হচ্ছে, রিকম্প্রেশন গ্রাফ বলা হচ্ছে। কারণ কি, এখানে আবার আমরা সয়েলটাকে কী করছি, আবার কম্প্রেস করছি, এক্সপানশন করার পর আবার সয়েলটাকে কম্প্রেশন করছি। এবার তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে কোথায়, এটা সাপোজ ডি পয়েন্ট, এখানে আমি যদি জিজ্ঞেস করি যে কোথায় সয়েলটা এনসি আর কোথায় সয়েলটা ওসি আছে পরের পার্টের জন্য, তো কি দেখতে পারবো, এই যে বি টু সি পোর্শন, বি টু সি পোর্শনের রেসপেক্ট আমি কি বলতে পারি, বি টু সি পোর্শনের রেসপেক্ট আমি বলতে পারি এখন ওর কনসলিডেশন প্রি কনসলিডেশন স্ট্রেসের ভ্যালু কত, সিগমা বি বার। বিকজ ওর লাইফে ওই সয়েলটা সিগমা বি বারে বেশি স্ট্রেস ফিল করেনি। এবার আমি কি করছি, সয়েলের মধ্যে যে স্ট্রেসটা আস্তে আস্তে কী করছি, রিডিউস করছি, স্ট্রেসটা আস্তে আস্তে কী করছি, রিডিউস করছি। তাই সয়েলটা আমাদের কী হয়ে যাবে, সয়েলটা আমাদের হয়ে যাবে এই পোর্শনে ওসি সয়েল হয়ে যাবে। বিকজ এখন যে স্ট্রেস আছে, এই যে এক্সপানশন যতক্ষণ অ্যালাউ করছি বি টু সি পোর্শন পর্যন্ত, সয়েলটা কী আছে, এক্সপানশন করছে। দ্যাট ইজ ওর মধ্যে যে স্ট্রেসটা আছে সেটা অবভিয়াসলি প্রেজেন্ট, ও যে ম্যাক্সিমাম স্ট্রেস ফিল করছিল যেটা সিগমা বি বার ছিল তার থেকে কম। তো সয়েলটা এখন ওসি সয়েল হয়ে গেল। আবার সি টু বি যখন আবার স্ট্রেসটা ইনক্রিজ করছি, তখনও সয়েলটা ওসি থাকবে। বিকজ এই পোর্শন পর্যন্ত সাপোজ এই স্ট্রেসটা যদি বলি, সেটা অবভিয়াসলি ওর ম্যাক্সিমাম যে স্ট্রেস অ্যালাউ করছিলাম ওর লাইফে সেটার থেকে কম। তো এই সি টু বি পোর্শন পর্যন্ত সয়েলটা কী হয়ে থাকবে, ওসি সয়েলই হয়ে থাকবে। কিন্তু যখনই ও বি পয়েন্টটাকে ক্রস করবে, আবার রিকম্প্রেশন করলাম, এটাকে রিকম্প্রেশন করার পর যখনই ও আবার এই বি পয়েন্টটাকে ক্রস করবে, বি পয়েন্টটাকে ক্রস করে যখনই এখানে আসবে, তখন সয়েলটা আবার কী হয়ে যাবে, এনসি সয়েল হয়ে যাবে। বিকজ কি, সাপোজ এই পয়েন্টের রেসপেক্টে যদি ভাবি, এখানে যদি সয়েলের স্ট্রেসটা যদি সিগমা ড্যাশড বার হয়, তাহলে এই সিগমা ড্যাশড বারটা অবভিয়াসলি গ্রেটার দেন সিগমা বি বার। দ্যাট ইজ ওর লাইফে প্রিভিয়াসলি ম্যাক্সিমাম যে স্ট্রেস ফিল করছিল তার থেকে বেশি। তাহলে এই বি টু ডি পোর্শনের সয়েলটা আবার কী হয়ে যাবে, এনসি সয়েল হয়ে যাবে। বিকজ বি পয়েন্টকে যখনই ক্রস করলো তখনই ওর মধ্যে যে স্ট্রেসটা আসবে সেটা ওর পাস্টে যে ম্যাক্সিমাম স্ট্রেস ফিল করছিল দ্যাট ইজ সিগমা বি বার, তার থেকে বেশি হয়ে যাবে। অ্যান্ড সয়েলটা তখন আবার কী হয়ে যাবে, এনসি সয়েল হয়ে যাবে। তো এটা হচ্ছে এই টোটাল গ্রাফটার মিনিং। ঠিক আছে, আমাদের বইতে এরকম গ্রাফের সম্বন্ধে অত বেশি ডিটেলসে লেখা নেই, জাস্ট গ্রাফটা কী,
কীভাবে গ্রাফটাকে ফলো করছে এটা বলছে। তো আমি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, আশা করি তোমাদের কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে অ্যান্ড তোমাদের কনফিউশন থাকবে না এখানে এনসি ক্লে অ্যান্ড ওসি ক্লের মধ্যে। নাও এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা আমরা নর্মাল স্কেলে আঁকছি, ড্র করছি, দ্যাট ইজ ইটাকেও নর্মাল স্কেলে নিয়েছি অ্যান্ড সিগমাটাকেও আমরা নর্মাল স্কেলে এনেছি। কিন্তু এই সেম গ্রাফটাকে যদি আমরা সেমি লক পেপারে ড্র করি, কি বললাম, এই সেম গ্রাফটাকে আমরা যদি সেমি লক পেপারে ড্র করি তাহলে গ্রাফটা একটু ভালো শেপ নেয়, বিকজ এখানে দেখতে পাচ্ছি গ্রাফটা কি আছে, কার্ভ শেপে আছে। তো এই কার্ভ শেপের গ্রাফটাকে অ্যানালাইসিস করাটা একটু কঠিন হয়ে যায়। তো এই সেম গ্রাফটাকে যদি আমরা সেমি লক পেপারে নিই তাহলে কি দেখা যায়, এই সেম গ্রাফটাকে যদি আমরা সেমি লক পেপারে নিই, যেখানে আমি লক স্কেলে কাকে নিলাম, সিগমা বারটাকে, দ্যাট ইজ এফেক্টিভ স্ট্রেসটাকে আমি লক স্কেলে নিলাম এবং অ্যান্ড ভয়েড রেশিওটাকে আমি নর্মাল স্কেলে নিলাম। তাহলে দেখা যায় এই সেম গ্রাফটা যেটা আগে এরকম কার্ভ শেপ ছিল সেটা এখন স্ট্রেট লাইন গ্রাফ শো করছে। ঠিক আছে, এই সেম গ্রাফটা যখনই আমরা লক স্কেলে নিব তখন দেখব এই গ্রাফটা এরকম টাইপের হচ্ছে। এই ইনিশিয়াল পোর্শন এখান থেকে এখান থেকে আবার এরকম রিকম্প্রেশন কার্ভ, সরি এক্সপানশন কার্ভ, এরকম আবার রিকম্প্রেশন কার্ভ, দেন আবার স্ট্রেট লাইন, এরকম গ্রাফটা হয়ে যায়। ঠিক আছে, দ্যাট ইজ এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো আমরা দেখতে পাচ্ছি আগে কীরকম ছিল, গ্রাফটা আগে এরকম কার্ভ ছিল, সেটা এখন স্ট্রেট লাইন হয়ে গেছে। তো এখন আমাদের স্টাডি করতে কি হবে, গ্রাফটাকে স্টাডি করতে আমাদের ইজি হবে যখন আমরা লক স্কেলে স্ট্রেসটাকে নেব। তো আমরা এখন কোন পার্টটাকে স্টাডি করব, এখন আমরা এই এবি পোর্শনটাকে স্টাডি করব। আচ্ছা, তাহলে এবি পোর্শনে সয়েলটা আমাদের কি সয়েল হয়েছিল, এনসি সয়েল হয়েছিল। তাহলে আমরা এইবার এই এবি পোর্শনটাকে স্টাডি করব। তো আমি যদি গ্রাফটার মধ্যে শুধু এবি পোর্শনটাকে শো করি তাহলে কি দেখতে পারবো, এই আমাদের গ্রাফ, যেখানে এদিকে আছে ই আর এখানে আছে লক সিগমা বার। ওকে, নাও আমি শুধু এটাকে এবি পোর্শনটাকে স্টাডি করছি অনলি। ঠিক আছে, দ্যাট ইজ এই যে গ্রাফটা যে ছিল এরকম, তো আমি এখান থেকে এ টু পোর্শনটাকে স্টাডি করছি, এখানে নিয়ে আসছি। তো সাপোজ নিচে লক স্কেলে আছে, আমি লক স্কেলটাকে এমনি এখানে সরিয়ে দিচ্ছি। সাপোজ স্ট্রেস যখন ছিল সিগমা 1 বার, মানে লক দিয়ে যেহেতু আছে তো এখানে কী হয়ে যাবে, লক সিগমা 1 বার। যখন স্ট্রেস ছিল লক সিগমা 1 বার তখন সাপোজ ভয়েড রেশিও ছিল কত, E1। আবার সিমিলারলি স্ট্রেস যখন ছিল লক সিগমা 2 বার, আমি এটাকে এখানে লক এটা সরিয়ে দিচ্ছি, তখন আমাদের ভয়েড রেশিও ছিল E2। অবভিয়াসলি লক সিগমা 2 বার ইজ গ্রেটার দেন লক সিগমা 1 বার। অ্যাকচুয়ালি কী হচ্ছে, সিগমা 2 বার ইজ গ্রেটার দেন সিগমা 1 বার, তো অবভিয়াসলি লক সিগমা 2 বার ইজ গ্রেটার দেন লক সিগমা 1 বার। অ্যান্ড অলসো আমরা কি বলতে পারছি, E1 ইজ গ্রেটার দেন E2। স্ট্রেস যত ইনক্রিজ করবো ভয়েড রেশিও তত ডিক্রিজ করবে, তাহলে E2টা কী হবে, E1 এর থেকে কম। এইবার এই যে গ্রাফটা আছে এবি পোর্শন যেটা আছে, তো সেটার স্লোপটা, হরাইজন্টালের সাথে স্লোপটা যদি থিটা হয়, মানে এই গ্রাফটাকে যদি এক্সটেন্ড করি তাহলে হরাইজন্টালের সাথে স্লোপটা কত হবে, থিটা। তো আমি সেই থিটাটাকে এখানে এক্সপ্রেস করলাম। তো সেই গ্রাফটা যদি হরাইজন্টালের সাথে স্লোপ থিটা হয় দেন ট্যান থিটার ভ্যালু কত হবে, ট্যান থিটার ভ্যালু হয়ে যাবে, ট্যান থিটা কী হবে, এই হাইট ডিভাইডেড বাই এই বেস।
হাইট কী হবে, এতটুক হাইট কী হবে, E1 মাইনাস E2, E1 মাইনাস E2, অ্যান্ড বেস কী হয়ে যাবে, বেস হয়ে যাবে এতটুক, দ্যাট ইজ লগ সিগমা 2 বার মাইনাস লগ সিগমা 1 বার। এখান থেকে ট্যান থিটার যে ভ্যালুটা আসবে সেটা কি আসবে, এই চেঞ্জটাকে ভয়েড রেশিওর যে চেঞ্জটা সেটাকে যদি আমি ডেল্টা ই লিখি তাহলে উপরে চলে আসবে কি ডেল্টা ই, আর নিচে এটার থেকে আমি কি লিখতে পারবো, এটার থেকে লিখতে পারবো লগ সিগমা 2 বার ডিভাইডেড বাই সিগমা 1 বার, এরকম লিখতে পারবো। ঠিক আছে, এখানে লিখতে পারবো লগ সিগমা 2 বার ডিভাইডেড বাই সিগমা 1 বার। দেন এই যে রেশিওটাকে, দ্যাট ইজ এই যে স্লোপ, এটা ট্যান থিটা মানে কি, ট্যান থিটা হচ্ছে এই লাইনটার স্লোপ, এই লাইনটার স্লোপটাকে আমরা কি বলে থাকি, এই লাইনটার স্লোপটাকে আমরা বলি সিসি। ঠিক আছে, এই লাইনটার স্লোপটাকে আমরা বলে থাকি কি সিসি, যেটাকে বলা হয় কি কম্প্রেশন ইন্ডেক্স। এটাকে বলা হয় কি কম্প্রেশন ইন্ডেক্স, খুব একটা ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স প্রপার্টি আমাদের সয়েলের, যেটা কি কম্প্রেশন ইন্ডেক্স। তো এই কম্প্রেশন ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে সিসি ইকুয়াল টু ডেল্টা ই ডিভাইডেড বাই লগ সিগমা 2 বার ডিভাইডেড বাই সিগমা 1 বার, দ্যাট ইজ এনসি সয়েলের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি সিসি। এটা কোন সয়েলের কথা বলছি, এই সয়েলটা এনসি সয়েল। তো এনসি সয়েলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে কি কম্প্রেশন ইন্ডেক্স, যেটাকে আমরা সিসি দিয়ে ডিনোট করছি। তো এখান থেকে আমরা লিখতে পারবো কি সিসি ইকুয়াল টু ডেল্টা ই ডিভাইডেড বাই লগ সিগমা 2 বার ডিভাইডেড বাই সিগমা 1 বার, और এখান থেকে লিখতে পারবো কি ডেল্টা ই ইকুয়াল টু সিসি ইন্টু লগ সিগমা 2 বার ডিভাইডেড বাই সিগমা 1 বার। ঠিক আছে, और এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে আমরা কি লিখতে পারবো, ডেল্টা ইর ভ্যালু কত, E1 মাইনাস E2 ইকুয়াল টু সিসি লগ সিগমা 2 বার ডিভাইডেড বাই সিগমা 1 বার। তো যাই হোক, এই যে রিলেশনটা আছে, এই যে রিলেশনটা আছে, এই রিলেশনের হেল্পে আমরা কী বের করতে পারবো, আমাদেরকে যদি ইনিশিয়াল স্ট্রেস বলে দেয় অ্যান্ড ফাইনাল স্ট্রেসের ভ্যালু বলে দেয়, ফাইনাল স্ট্রেসকে অ্যাকচুয়ালি এরকম বলা থাকে ইনিশিয়াল স্ট্রেস প্লাস ইনক্রিজ ইন স্ট্রেস, এটা যদি বলে দেয় অ্যান্ড সয়েলটা যদি সিসির ভ্যালু বলে দেয়, দেন আমরা চেঞ্জ ইন ভয়েড রেশিও বলতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি সয়েলটাকে কী টাইপের সয়েল হতে হবে, এনসি সয়েলই হতে হবে। তাহলে এনসি সয়েলের ক্ষেত্রে চেঞ্জ ইন ভয়েড রেশিও যদি আমাকে জিজ্ঞেস করে, দেন আমরা এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারবো, যার ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্ট্রেস বলে দেওয়া থাকবে। ফাইনাল স্ট্রেস না বললেও চেঞ্জ বা ইনক্রিমেন্ট ইন স্ট্রেস বলে দেওয়া থাকবে, যার থেকে আমরা ফাইনাল স্ট্রেসের ভ্যালুটা বের করতে পারবো। তো সিসি হচ্ছে সয়েলের একটা প্রপার্টি, যেটা বিভিন্ন টাইপের সয়েলের জন্য বিভিন্ন রকম হয়, যেটা আমরা দেখব কিছু এম্পিরিক্যাল ফর্মুলাও দেখব, যেটার সাহায্যে আমরা সিসি ভ্যালু বের করতে পারবো। তো সিসি অ্যাকচুয়ালি কি, সিসি হচ্ছে এনসি সয়েলের যে লক সেমি লক যে গ্রাফ আছে ই ভার্সেস সিগমার, তো সেটার যে স্লোপ সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি সিসি। ঠিক আছে, তো আমরা এই ভিডিওতে আমরা সিসি সম্বন্ধে জানলাম। তো নেক্সট ভিডিওতে আমরা ওসি সয়েলের জন্য যে ইন্ডেক্স প্রপার্টি আছে, যেটাকে বলা হয় সোয়েলিং ইন্ডেক্স, সেটা সম্বন্ধে জানবো। ওকে, থ্যাংক ইউ।